তিনি সারা জীবন নয়ন ভরে বাংলাদেশের প্রকৃতির রূপ দেখেছেন ভালোবেসে, আর সেই প্রকৃতি শোভা তিনি ফুটিয়ে তুলেছেন তার চলচ্চিত্রের পর্দায়, যুগের পর যুগ ধরে তার চলচ্চিত্রের মাধ্যমে। তিনি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। তিনি দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া, কানন দেবীর যুগ থেকে এই যুগের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন পুরোদমে। উত্তম কুমার যেমন তার পরিচালনায় কাজ করেছেন, তেমন উত্তম কুমারের নাতিও তার ছবিতে প্রথম হিরো রোল পেয়েছে। এই এতগুলো প্রজন্মের মধ্যে সেতুবন্ধন করে গেছেন ইন্ডাস্ট্রির তরুণ মজুমদার ওরফে তনুদা। প্রচার সর্বস্ব যুগে নিজেকে চিরকাল আড়ালেই রাখতেন। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে চাইলে তিনি ফোন নামিয়ে রাখতেন। তবু আড়ালে থেকেও বাংলার সকল দর্শকের মনে রয়ে গেছেন তিনি, কারণ তরুণ মজুমদারের লক্ষ্যই ছিল গল্পটা যদি চলচ্চিত্রে ভালো করে বলা যায়, তাহলে সে ছবি সব শ্রেণীর দর্শকের মন জয় করতে বাধ্য। তার একের পর এক ছবিতে তিনি তা প্রমাণও করেছেন। তরুণ মজুমদারের ছবিতে কোনো শ্রেণী বৈষম্য ছিল না। আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ছবির ঘেরাটোপে তার ছবিকে ফেলা যায় না। দশকের পর দশক তিনি বাঙালির আবেগের নাম। বাংলাদেশের বগুড়াতে থাকতেন তরুণ মজুমদার। জন্ম 1931 সালে, কিন্তু জন্ম তারিখ কবে সেটা তিনি নিজেও কোনোদিনও খোলসা করে বলেননি। বলতেন, আগেকার দিনে কে আর ছেলেমেয়ের জন্মদিন মনে রাখত। তার ডাকনাম ছিল তনু। তনু নামেই যে তিনি টালিগঞ্জ পাড়ার বিখ্যাত মানুষ হয়ে যাবেন, কে তা জানত? বগুড়া ছিল মুসলিম প্রধান অঞ্চল, কিন্তু জাতিগত ভেদাভেদ তার মনে কোনোদিনও জায়গা করেনি। পাড়ার মুসলিম অভিভাবকদের কোলে পিঠে চড়েই ছোট্ট তনু মানুষ হয়, কারণ বাবা বীরেন্দ্র মজুমদার ও পরিবারের বাকি পুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তনু ছেলেবেলার বেশিরভাগ সময়টাই দেখেছেন বাবা কাকাদের জেলে বন্দি থাকতে। তার জ্যাঠামশাইকে তো জেলেই হত্যা করা হয়। মা, এক ভাই আর কজন দূর সম্পর্কের কাকারা একটি বিশাল বাড়িতে থাকতেন। আবার স্কুলের বেশিরভাগ শিক্ষকই ছিলেন মুসলমান। অঙ্ক করাতেন জসিমউদ্দিন সাহেব। তিনি সবসময় শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি পরতেন। এই পোশাকই আজীবন তরুণ মজুমদারের নিজের পোশাকে প্রভাব ফেলেছে। তার ধুতি পাঞ্জাবি পরার অভ্যাস জসিমউদ্দিন স্যারকে দেখেই। বগুড়ার এই গ্রামই ছিল হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র। একই সঙ্গে দুই ধর্মের লোক ঈদ ও দুর্গোৎসবে মেতে উঠত। ঠিক যেমন তরুণ মজুমদারের প্রতিটি ছবিতে বাঙালির এই সমস্ত উৎসব চিত্রকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তরুণ মজুমদারের চরিত্র গঠন করতে ওই অঞ্চলের আরও দুটি স্থানের প্রভাব ছিল, ভারতী লাইব্রেরি আর উত্তরা ও মেরিনা সিনেমা হল। ভারতী লাইব্রেরিতেই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর গুলে খেয়েছেন তিনি। তার পড়ার অভ্যেস তৈরি হওয়াতে তরুণবাবুর মায়ের বড় ভূমিকা ছিল। তার সাহিত্য থেকে চলচ্চিত্র তৈরি করার সুপ্ত ইচ্ছে এখানেই লুকিয়েছিল। আর উত্তরা ও মেরিনা সিনেমা হল দুটিতে ছবি দেখেই তার ছবি বানানোর প্রথম শখ তৈরি হয়। মেরিনাতে প্রথম দেখেছিলেন দেবকী বসুর বিদ্যাপতি। চার্লি চ্যাপলিন থেকে প্রমথেশ বড়ুয়ার নানা ছবি এখানেই দেখা। এখানেই মঞ্চস্থ হতো নানা ধরনের গীতিনাট্য ও নৃত্যনাট্য, যার বিশাল প্রভাব পাওয়া যায় তার দাদার কীর্তি ও ভালোবাসা ভালোবাসা ছবিগুলিতে। দেশ স্বাধীন হলো 1947 সালে। বাবা কাকারা জেল থেকে ছাড়া পেলেন, কিন্তু মজুমদার পরিবারের ভাগ্য বদলে গেল। দেশভাগের ফলে ভারতে চলে আসতে হলো মজুমদারদের। শুরু হলো অভাব। ঠাঁই হলো উত্তর কলকাতার একটা ভাড়া বাড়িতে। পড়াশোনা চালানোর মতো টাকা কড়ি ছিল না। শুধুমাত্র ম্যাট্রিকুলেশনে স্ট্যান্ড করায় ইন্টারমিডিয়েটে সেন্ট পলসে পড়াশোনা ও থাকার বিনামূল্যে ব্যবস্থা হয়ে যায়। ম্যাট্রিকুলেশনে 7ম স্থান অধিকার করা তরুণ মজুমদার এক সাক্ষাৎকারে বলেছিলেন, পরীক্ষায় স্ট্যান্ড করাটা কোনোদিনও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। বিজ্ঞান পড়ার চেয়েও বাংলা সাহিত্য আমাকে অনেক বেশি ঋদ্ধ করেছে। নেশার মতো সাহিত্য পড়তাম। ইন্টারমিডিয়েট পাশ করে স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন তরুণ মজুমদার। কলেজেই দীক্ষিত হলেন বামপন্থী আদর্শে। ধর্মতলা স্ট্রিটে গণনাট্য সংঘের মহলা কক্ষে সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়ের গান ও আবৃত্তি শুনেই বামপন্থার প্রতি আকৃষ্ট হলেন যুবক তরুণ, যে আদর্শ থেকে সারা জীবনে কেউ তাকে টলাতে পারেনি। কলেজ শেষ করার পর তরুণ মজুমদার ঠিক করলেন আর প্রথাগত শিক্ষার দরকার নেই, এবার চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন। কিন্তু তখন ফিল্মে আসা মানে যেন অচ্ছুত জগতে পদার্পণ। কিন্তু তার মামা তাকে নিয়ে যান পার্ক সার্কাসের রূপশ্রী স্টুডিওতে। যদিও সেখানে বেশি দিন কাজ করা হলো না, চলে এলেন মামার ফিল্ম পাবলিসিটি কোম্পানিতে।
সেখানেই একদিন এসে হাজির হলেন কানন দেবী। কানন যেন সত্যি দেবী হয়ে এলেন তরুণ মজুমদারের জীবনে। কানন দেবীর প্রোডাকশানে একটি ছবির পাবলিসিটির কাজ পেয়েছিলেন তার মামার কোম্পানি। সেখানেই নব্য তরুণের হাতে নাতে কাজ দেখে পছন্দ হওয়ায় কানন দেবী তরুণকে নিজের শ্রীমতী পিকচার্সে ডেকে নিলেন। কাজ শেখার তাগিদে শ্রীমতী পিকচার্সে 5 বছর আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করলেন তরুণ মজুমদার। শ্রীমতী পিকচার্সের ব্যানারে তখন তৈরি হচ্ছে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবি। নাম ভূমিকায় সুচিত্রা সেন ও উত্তম কুমার। আউটডোর পড়েছিল রাজগীরে। একদিন দিনের শেষে শুটিং সেরে গোটা ইউনিট গরুর গাড়ি করে ফিরে যাচ্ছে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। তরুণ মজুমদার নিজের মনে বলে উঠলেন, শিলুটে গরুর গাড়ির এই দৃশ্যটার শট নিলে কী যে ভালো হতো। তরুণবাবু বোঝেননি, পেছনেই বসেছিলেন উত্তম কুমার। উত্তম কুমার এই শুনে তরুণবাবুকে বললেন, আপনি নিজে ছবি পরিচালনা করছেন না কেন? ছবি করুন, আমি আর রমা নায়ক নায়িকা হব। শ্রীমতী পিকচার্সে সহকারী রূপে কাজ করতেন দিলীপ মুখোপাধ্যায় ও শচীন মুখোপাধ্যায়। তরুণ, দিলীপ ও শচীন 3 বন্ধু মিলে তৈরি করলেন যাত্রিক গোষ্ঠী। রাজি হলেন সুচিত্রা সেনও। দরকারে টাকা দেবেন সেই আশ্বাসও দিলেন। তৈরি হলো যাত্রিকের প্রথম ছবি চাওয়া পাওয়া। ছবি সুপার ডুপার হিট। উত্তম সুচিত্রা জুটির শেষ পরিপূর্ণ রোমান্টিক ছবি চাওয়া পাওয়া। যাত্রিকের দ্বিতীয় ছবি স্মৃতিটুকু থাকে দ্বৈত চরিত্রে সুচিত্রা সেন। তৃতীয় ছবি কাচের স্বর্গের সময়ও উত্তম কুমারকে হিরো ভাবা হলো, কিন্তু এক ব্যর্থ নায়কের চরিত্রে উত্তম কুমার কাজ করতে রাজি হননি। নতুন হিরো খোঁজার কাজ শুরু হলো। শেষ অবধি তরুণবাবু সহকর্মী পরিচালক দিলীপ মুখোপাধ্যায়কেই কাচের স্বর্গর হিরো করে দিলেন। ছবিটা হিটও হলো। রাতারাতি দিলীপবাবু নায়ক থেকে দর্শকদের মনে জায়গা করে নিলেন। যাত্রিকের ছবি বক্স অফিসে বিশাল সাফল্য পেলেও 3 পরিচালকের মতের অমিল হচ্ছিল। মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই গল্প নিয়ে পরের ছবির চিত্রনাট্য লিখে ফেললেন তরুণ মজুমদার। নাম দিলেন পলাতক। তখনই ছবির হিরো হিসাবে ভেবেছিলেন অনুপ কুমারকে। কানন দেবী প্রযোজিত দেবত্র ছবি করার সময় অনুপ কুমারের সঙ্গে আলাপ হয়েছিল তরুণ মজুমদারের, কিন্তু বাকিদের পছন্দ ছিল উত্তম কুমারই করুক পলাতকের হিরোর চরিত্র। অনুপ কুমার হিরো বলতেই কলকাতার সব প্রযোজকরা চলে গেলেন। শেষ অবধি বোম্বের বিখ্যাত প্রযোজক ভি শান্তারামের পলাতকের চিত্রনাট্যটি এতই পছন্দ হলো, তিনি অনুপ কুমারকেই হিরো করে পলাতক করতে রাজি হলেন। তারপর তো ইতিহাস। স্টার সিস্টেমকে ভেঙে তরুণ মজুমদার প্রমাণ করলেন, দর্শকের কাছে গল্পটা যদি ভালো করে বলা যায়, স্টার লাগে না। পলাতকের পর তরুণ মজুমদার যাত্রিক থেকে বেরিয়ে আসেন। আলোর পিপাসা সিনেমা দিয়ে স্বাধীনভাবে একক নামে ছবি পরিচালনা শুরু করলেন। 1965 সালে তিনি 2টি ছবি করলেন, বসন্ত চৌধুরী, সন্ধ্যা রায়, অনুপ কুমারকে নিয়ে আলোর পিপাসা, আর সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়কে নিয়ে একটুকু বাসা। তরুণ মজুমদারের নামেই ছবি দেখতে হল হাউসফুল হতো, কিন্তু তরুণবাবুর সব ছবি হিট করার পেছনে থাকতো আরও 3 ফ্যাক্টর। 3 জন ছাড়া তরুণ মজুমদার যেন অসম্পূর্ণ ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা রায় আর অনুপ কুমার। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তরুণ মজুমদারের আত্মিক সম্পর্ক ছিল। তরুণের ছবিতে সঙ্গীত পরিচালক রূপে ও কণ্ঠদানে হেমন্তের যাত্রা শুরু হয় পলাতক ছবি দিয়ে, আর শেষ হয় আগমন ছবির মাধ্যমে। তরুণের ছবির পোস্টারে সন্ধ্যা রায়ের অপাবৃদ্ধ দেবী মুখ দেখেই দর্শকরা হলে ছুটতেন। সন্ধ্যা রায়কে জীবনের সেরা চরিত্রগুলো দিয়েছিলেন তরুণ মজুমদার, আর অনুপ কুমারকে কমেডিয়ান থেকে নায়ক বা সিরিয়াস অভিনেতার রোলে নিয়ে আসেন তরুণবাবুই। তরুণবাবুর ছবির অনেক দুর্বল অভিনেতার অভিনয়ের খামতি ঢাকা পড়ে যেত যদি সেই দৃশ্যে অনুপ কুমার থাকতেন। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায় যেন গ্রাম বাংলার মুখ। ঠিক তাই, নিসর্গ গ্রামের চিত্র তরুণ মজুমদার বাংলা ছবির ইউএসপি করে তোলেন। রবীন্দ্রসঙ্গীতের সার্থক চলচ্চিত্রায়ন যদি কেউ করে থাকেন, তিনি তরুণ মজুমদার। তার ছবিতে বারবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করে হিট করানোর ফর্মুলাকে অনেক বোদ্ধা বিদ্রূপ করেছেন। তারা বলেছেন, নতুন গানে যদি ছবি হিট না করে, তাই তরুণবাবু ছবিতে রবীন্দ্রসঙ্গীতকে এতটাই প্রাধান্য দেন। তরুণবাবু প্রত্যুত্তরে বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীত হলো সেই স্পর্শমণি যার স্পর্শে সব কিছু শোনা হয়ে যায়। আর একজনের নাম না বললেই নয়, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তরুণ হেমন্ত জুটি রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে রবীন্দ্রসঙ্গীতকে এনে ফেললেন মূলধারার স্রোতে। একবার বীরভূমের ইলামবাজারে নিমন্ত্রণ ছবির শুটিং হচ্ছে, পাশে অজয় নদ বয়ে চলেছে। হঠাৎ তরুণ মজুমদারকে ইউনিটের একজন এসে খবর দিলেন, কে এসেছেন দেখবেন চলুন।
তরুণবাবু গিয়ে দেখলেন হাজির শান্তিনিকেতনের মুহুর্দি কণিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন কণিকা বন্দ্যোপাধ্যায় শুনিয়েছিলেন দূরে কোথাও দূরে দূরে এই রবীন্দ্রসঙ্গীতটি, সেই গানই ব্যবহার করা হয়েছিল নিমন্ত্রণ ছবিতে। তরুণ মজুমদারের বালিকা বধূ ছবির নায়িকা খোঁজার দায়িত্ব পড়েছিল সন্ধ্যা রায়ের ওপর। কিশোরীটির বাবাকে রাজি করানোর দায়িত্ব স্বয়ং সন্ধ্যা রায়েরই কাঁধে। কিশোরীটির নাম ইন্দু, যিনি হলেন কলকাতা থেকে বম্বে কাঁপানো নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। ঠিক এমনভাবেই রেল স্টেশন থেকে তাপস পালকে তুলে এনে দাদার কীর্তির নায়ক করলেন তরুণ মজুমদার। একের পর এক স্টার তৈরি করেছেন তনুবাবু। অয়ন বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায় সবাই তরুণ মজুমদারের আবিষ্কার ও তার হাতে তৈরি শিল্পী। এমনকি গানেও তিনি আর হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে আসেন দুই তারা অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়কে। 1967 সালের 21শে জুলাই তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের বিবাহ হয়। তার এক বছর পর আনুষ্ঠানিক বিয়ে হয়েছিল। রিল টু রিয়েল লাইফে সংসার জমে উঠেছিল। নিঃসন্তান দম্পতির কাছে তাদের প্রতিটি ছবি ছিল তাদের সন্তানের মতো। নিজেদের রোম্যান্সের দেখনদারি কখনো করেননি স্টার দম্পতি, কিন্তু 80-র দশকের শেষ দিকে তরুণ মজুমদারের সোনার সংসারেও ভাঙন আসে। আইনি বিচ্ছেদ না হলেও তরুণ ও সন্ধ্যার ছাদ আলাদা হয়। সন্ধ্যা চিরদিনের মতো ত্যাগ করলেন তরুণ মজুমদারের ইউনিট। শুধু তাই নয়, মজুমদার ইউনিটের আরও দুই শক্তি হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু ও অনুপ কুমারের সরে আসা শেষ পেরেকটাও পুঁতে দিল। তরুণ মজুমদারের বিভিন্ন বিখ্যাত ছবির বিভিন্ন দৃশ্য যে চিত্রগ্রাহকের ক্যামেরায় প্রাণ পেত, সেই শক্তি বন্দ্যোপাধ্যায়ও ছাড়লেন বহুদিনের ইউনিট। সজনী গো সজনী, আগমন, পথপ্রাসাদ আশাতীত সাফল্য পেল না। ছবি করা ক্রমশ থামিয়ে দিয়ে বর্ধমান চলে গেলেন তরুণ মজুমদার। বাংলা ছবি হারালো সুস্থ সংস্কৃতির ছবি। দর্শক আর কোনোদিনও ভাবতে পারেননি তরুণ মজুমদারের কামব্যাক ঘটবে, কিন্তু বদলে যাওয়া ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় ফিরলেন তরুণ মজুমদার। মন্দার বাজারে তুমুল হিট করল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি আলো। গণ্ডগ্রামের গল্প বলেও যে এই যুগে হল হাউসফুল করা যায়, সেটা তিনি আবার প্রমাণ করলেন। তনুবাবুকে প্রত্যাবর্তনের সাহস দিয়েছিলেন প্রযোজিকা ঋতুপর্ণাই। পরের ছবি ভালোবাসার অনেক নামে মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা মেঘা ও উত্তম কুমার পৌত্র গৌরবকে জুটি করলেন তরুণ। কিন্তু তরুণ মজুমদারের শেষ নিখুঁত ছবি ছিল আলো। পরবর্তী ছবিগুলিতে তরুণ মজুমদার ঘরানার নন্দনবোধ ক্রমেই হারাচ্ছিল। তবু তরুণ মজুমদার পূর্ণ বয়স বাঁচলেন এবং কাজের মধ্যে স্বমহিমায় রাজত্ব করলেন। তার চলে যাওয়া সত্যিই নক্ষত্রপতন। তিনি যেন ইন্ডাস্ট্রির জীবনপুরে 6 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলা এক নবতিপর পথিক। চ্যানেলের পক্ষ থেকে এই মহান সৃষ্টিশীল মানুষটির প্রতি সশ্রদ্ধ প্রণাম। তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।